ভারত কেন আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম এন্ড ট্রাই। 27 বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, 81 বছর বয়সে আরেকটা করে। গণমাধ্যমে ওভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়াতে পুরানো চিত্র দিয়ে এসছে। আচ্ছা, আমরা আমাদের এখানে ডিপ্লোম্যাটিক মিশন আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। আমরা সীমান্ত পাহারা দিয়ে বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে কঠিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। இதுக்கு முன்னாடி ஆண்டவங்க தில்லா சொல்ல முடியுமா? কঠোর বার্তায় বিজয় বলেন, মুসলিমদের উপর অত্যাচার করলে কোনো হিন্দুকেও ছাড় দেওয়া হবে না। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি, আসিফ নজরুল, তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে 26 লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। নিকৃষ্ট একজন রাজনীতিবিদ, তাকে শেখ হাসিনার অভিনন্দন জানানো কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করে? পার্টিকুলারলি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভাই, উনি বলেছেন বাংলাদেশ আগের জায়গাতে নেই, কাউকে ভয় পায় না বাংলাদেশ, সফট বাট ইটস কামিং সামথিং। স্বরাষ্ট্রমন্ত্রী কাছ থেকে বলেছেন উই আর প্রিপেয়ার্ড ফর মেনি থিংস। সো ভারত এই কাজগুলো করতেছে। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা বলেছিলাম কিন্তু যে ভারত এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করা হয়, এবং খুব ডেসপারেটলি তারা করবে। ওয়াই? এই কথাটা বারবার আবার প্রমাণ হলো, ভারত বাংলাদেশকে কবজা করার যে অভিপ্রায় বা ইচ্ছা বা ইন্টেনশন, সেটা থেকে এক বিন্দু সরে যায়নি, মোটামুটি কনফার্ম এটা বলতে গেলে, এবং তারা কখনোই সরবে না। এই কথাগুলো আমি আমার অ্যাসেসমেন্ট করে বলছি, জীবনে তারা এখান থেকে সরবে না। গত জুমায় মসজিদে, পশ্চিমবঙ্গের কোন মসজিদে তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই। জঙ্গি হিন্দুরা, জঙ্গি সনাতনীরা মসজিদে ঢুকে পায়খানা পেশাব করেছে, জুতা নিয়ে ঢুকে, মেশাটি নিয়ে, মেশাটি মানে বড় দা, রান্দা, তাদেরকে বের করে দিয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে ভারত বাংলাদেশ সীমান্তে যে ঘটনা ঘটছে, মুসলমানদের উপর নির্যাতন করছে, এটা নিয়ে আপনি কি বলবেন? তখন সালাউদ্দিন সাহেব বলতেছে, এটা আগের কিছু চিত্র কিছু সাংবাদিকরা তুলে ধরার চেষ্টা করছে, মূলত পক্ষে ভারতে কোনো মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে এরকম কোনো ঘটনা আমরা শুনি নাই, বা এরকম কোনো ঘটনা হয়নি। আচ্ছা, আসুন এবার ভিডিও শুরুতে যেহেতু দেখেছেন, তাই না, তারপরেই আপনারা দেখলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তো এই বিজয় থালাপতি তিনি কিন্তু একটা চিত্রনায়ক। তিনি কিন্তু ক্ষমতায় আসার পরে একটা হুঙ্কার দিয়েছে যে মুসলমানদের উপর যদি নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, তাহলে হিন্দুদেরকেও ছাড় দেওয়া হবে না। এবার আসুন, থালাপতি বিজয় তিনি কিন্তু ভারতের একটা রাজ্য মুখ্যমন্ত্রী। তিনি জানতে পেরেছে যে হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করছে, কিন্তু খুবই কষ্ট লাগে, খুবই দুঃখ লাগে, এই খবরটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানে না। এখন আসলে জানে না নাকি জেনেও না জানার ভান করছে? বিশ্লেষকরা দাবি করছে সাধারণ জনতার কিন্তু ভাই কথায় ছাড় দেয় না। দেখেন, কথা যদি মানুষ বলে, কথা কিন্তু আটকানো যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকেই তো এমন বলা বলি করছে, কমেন্ট বক্স চেক করে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ভারতকে ভয় পায়। আসলেও কি তাই? তাহলে কেন এত কিছু হওয়ার পরেও তিনি সরাসরি মিডিয়ার সম্মুখে অস্বীকার করছে? এটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তাছাড়াও দর্শক, একদম ভিডিও শুরুতে একটা ভিডিওর অংশ দেখেছেন, আমাদের যিনি বর্তমানে স্পিকার রয়েছেন মেজর হাফিজ সাহেব, মুক্তিযোদ্ধা, উনি বিগত 1 বছর আগে একটা বক্তব্য দিয়েছিল, ওইটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তিনি বক্তব্যের মধ্যে বলেছিল যে ভারত কেন আমেরিকাও আমাদের বাংলাদেশ দখল করতে পারবে না, এবং এই কথাটা বলেছিল এই ছাত্র জনতার উপরে ভর করে। অর্থাৎ এই যে 24-এর অভ্যুত্থান হলো, 24-এর অভ্যুত্থানে শেখ হাসিনা যেইভাবে টসটসে যুবকরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো এবং নতুন বাংলাদেশ উপহার দিল, তখন একটা বক্তব্য দিতে গিয়ে মেজর হাফিজ সাহেব বলেছিল যে আমরা শুনছি ভারত নাকি বাংলাদেশের উপর আক্রমণ করবে এবং বাংলাদেশ দখলে নেবে, তো ভারত কেন আমেরিকাও দখলে নিতে পারবে না? আমাদের হাতে শক্তি আছে, সেই শক্তি হলো যুবকেরা।
এমনভাবে তিনি বক্তব্য দিয়েছে এবং তিনি এটাও বলেছে 1971 সালে একটা যুদ্ধ করেছি, আবার 81 বছর বয়সে আরেকটা যুদ্ধ করব। তার মানে উনি কিন্তু ভারতের বিরুদ্ধে একদম বলিষ্ঠ কণ্ঠে কিন্তু তিনি ওই সময় বক্তব্যটা দিয়েছিল। এখন তার বক্তব্য কেমন, যেহেতু তিনি এই বিষয় নিয়ে কোনো আলোচনা করেনি, কিন্তু বিগত দিনের বক্তব্যটা কিন্তু একদম কড়া ভাষায় দিয়েছিল। তো সে তুলনায় যেহেতু বেজর হাফিজ সাহেবও বিএনপির একজন পদপ্রার্থী ছিলেন, এখন স্পিকার হয়েছেন, সে তুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বিএনপি। তো আসলে যেই ভারত নিয়ে এত লারাঘাটা, এই ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কেন হঠাৎ করে একদম চুপসে গেল? এই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের গতকালকের বক্তব্যকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একটা লজ্জাজনক কথা বলেছিল যে আপনারা হাতে চুরি করে বসে থাকুন, এমন কথাই কিন্তু বলেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা খুব ভালো করে চেনেন যে আসলে কোন ধরনের লোক সেটা। যাই হোক দর্শক, আর কথা বাড়াবো না, আমি যেহেতু বিশ্লেষক না, অত গুছিয়ে কথা বলতেও পারি না। আমি ভিডিওর শুরুতে যেই অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছু বলার চেষ্টা করলাম, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এখন মূল ভিডিওতে চলে যাব এবং বিশ্লেষকদের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কাজী হিমায়তুদ্দিন মিশন আর একটা বক্তব্য শুরুতে আপনারা শুনেছেন, জ্যাকব মিল্টন ভয়ঙ্কর কিন্তু, হ্যাঁ, তিনি বলেছে যে গত জুমায় মসজিদে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মসজিদে নামাজ আদায় করতে দেয়নি, তারা মসজিদে গিয়ে পায়খানা পেশাব করেছে, মসজিদে মুসল্লিদেরকে বের করে দিয়েছে। তো এগুলোও যদি আমাদের বাংলাদেশের বড় বড় পদওয়ালা লোকদের চোখে না পড়ে, আসলে কিভাবে তাদের চোখে পড়বে আমরা বলতে পারি না, বুঝে আসে না। আরেকটা বিষয় রয়েছে, দাঁড়ান, কাজী হিমায়তুদ্দিন মিশনে একটা লাইভ টকশো আপনাদেরকে কিছু অংশ দেখাবো। শুভেন্দু অধিকারী, যিনি মুসলমানদের চরম শত্রু, সেই শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় আসে, এই ক্ষমতায় আসাকে কেন্দ্র করে সর্বপ্রথম তাকে শুভেচ্ছা জানায় ফ্যাসিস্ট হাসিনা। বুঝতে পারছেন, এক ফ্যাসিস্টকে আর এক ফ্যাসিস্ট শুভেচ্ছা জানিয়েছে, তা আবার সর্বপ্রথম, যে মুসলমানদের চিরতর শত্রু। আর একটা জিনিস, মুসলমানদের শত্রু শুভেন্দু অধিকারী, কিন্তু শেখ হাসিনার শত্রু নয়। বাংলাদেশ থেকে কোনো মুসলিম তৌহিদি জনতা যদি ভারতে যায়, শুভেন্দু অধিকারীর পিছনে একদম ধাউ ধাউ করে আগুন জ্বলে। কিভাবে তাকে মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে মারপিট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে বা ভারত থেকে বের করে দিবে। কিন্তু মূলত পক্ষে শেখ হাসিনা গত 2 বছর যাবৎ তাদের মধ্যে রয়েছে। যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নামাজ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, তাহাজ্জুদ পড়েছে, আমরা শুনেছি, দেখেছি, সেহেতু সে মুসলমান, তাহলে তাকে কিন্তু বের করে দিচ্ছে না। এখন তো আসলে আমাদের সন্দেহ হয় যে আসলেও কি শেখ হাসিনা মুসলমান, আর যদি মুসলমান হয়ে থাকে তাহলে তো শুভেন্দু অধিকারী শেখ হাসিনার প্রতি এত নম করার কথা না। যাই হোক দর্শক, চলুন আমরা মূল নিউজে চলে যাই। যে মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তারা আপনার লঞ্চ করেছে এবং তারা পরীক্ষা করেছে ভারত। অনেকে বলছে এটা বাংলাদেশকে দেখানোর জন্য করেছে, বিভিন্ন কারণে বাংলাদেশকে দেখানোর জন্য আসলে কি যুদ্ধ লাগে, মূলত বর্তমান সরকারকে প্রেশার ক্রিয়েট করার জন্য, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, না হলে হুমকি, এটা একটা ডাইরেক্ট থ্রেট দিয়েছে ভারত বলতে গেলে বাংলাদেশকে। আমরা বারবার বলেছি যে, এবং ইদানিং সবচেয়ে গুড নিউজ হলো ভারত বিষয়ে সরকারের কেউ মুখ খুলতে শুরু করেছেন। দিস ইজ এ গ্রেট নিউজ। পার্টিকুলারলি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভাই, উনি বলেছেন বাংলাদেশ আগের জায়গাতে নেই, কাউকে ভয় পায় না বাংলাদেশ, সফট বাট ইটস কামিং সামথিং। স্বরাষ্ট্রমন্ত্রী কাছ থেকে বলেছেন উই আর প্রিপেয়ার্ড ফর মেনি থিংস। সো ভারত এই কাজগুলো করতেছে। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা বলেছিলাম কিন্তু যে ভারত এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করা হয়, এবং খুব ডেসপারেটলি তারা করবে। ওয়াই? এই কথাটা বারবার আবার প্রমাণ হলো, ভারত বাংলাদেশকে কবজা করার যে অভিপ্রায় বা ইচ্ছা বা ইন্টেনশন, সেটা থেকে এক বিন্দু সরে যায়নি, মোটামুটি কনফার্ম এটা বলতে গেলে, এবং তারা কখনই সরবে না। এই কথাগুলো আমি আমার অ্যাসেসমেন্ট করে বলছি, জীবনে তারা এখান থেকে সরবে না। তাদের যত ধরনের ক্যাপাবিলিটি আছে তারা চেষ্টা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি করতে পারতো, বাংলাদেশকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করে দিত ভারত, ডিস্টার্ব করতো ভারত বিগত সরকারের আমলে, এখনো এটা করতো। বিকজ আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশকে আর ভারতের চোখে দেখে না। এই যে সেপারেশন অফ, আমি যদি বলি যে ডিপ্লোমেসি, এটার কারণেই, বা আমি যদি বলি যে সোল এন্ড ইন্ডিভিজুয়াল ডিপ্লোমেসি বা কান্ট্রি বাই কান্ট্রি, এই যে রিলেশনশিপটা, এটার কারণে কোনো অবস্থাতে তারা পারতেছে না। যদিও এটা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকান গভর্নমেন্টেরও অনেক স্বার্থ এখানে অন্যভাবে জড়িত, ব্রিক্স বা অন্যান্য জিনিস আছে, সেটা তারা করেছে। মানে প্রশ্ন আমি এখানে বলছিলাম যে ভারত পেরেছে, আমরা পারবো কিনা, এবং নেপাল পেরেছে, আমরা পারবো কিনা। আমি আপনাদেরকে এই ভিডিওর মূল সাবজেক্ট হলো যে রিসেন্টলি নেপালের যে নতুন যে প্রধানমন্ত্রী আপনার বালেন শাহ, দ্য ফর্মার মেয়র অফ কাঠমান্ডু, এবং
র্যাপার, সিঙ্গার, মিউজিশিয়ান, আপনি যে নামই বলেন না কেন বলতে পারবেন। উনি ভারতের আপনার পররাষ্ট্রমন্ত্রীরা পররাষ্ট্র সচিবের সাথে দেখা করতে উনি আপনার মানে অস্বীকৃতি জানিয়েছেন। ওনার সাথে বাইলেটারাল রিলেশনশিপের একটা মিটিং ছিল ভারতের সাথে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সাথে। তো যখন তার মানে সেক্রেটারিকে পাঠিয়েছেন, উনি বলেছেন প্রোটোকল এবং ডিগনিটি মেনটেন না করলে ভারতের সাথে কোনো আলোচনা হয়, আপনার প্রধানমন্ত্রীকে পাঠান, আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ নেপাল, উনি এটা বলেছেন। এবং আমরা কারো খরচের জন্য একদম সুস্পষ্টভাবে মুখের উপর এই কথাটা উনি বলেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেখেন আপনি নেপাল মানে সত্য কথা বলতে গেলে যাদের পকেটে মানে তাদের ভারতের পকেটে যে রাষ্ট্র বলা হতো নেপালকে, সেই নেপালের নতুন প্রধানমন্ত্রী এই কথাটা ওখানে বলেছেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে কেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আমাদের জন্য। Nepal PM Balen Shah and India protocol clash amid border tensions. Nepal Prime Minister Balendra Shah has drawn sharp attention from India after reportedly refusing to meet Indian Foreign Secretary Vikram Misri. During a planned visit to Kathmandu in May 2026, the refusal, which reportedly followed Shah's policy of engaging only with foreign officials of equivalent political rank, led to the postponement of Misri two-day visit without an official expression from either side. উনি এটা বলেছেন কেন, যে মেনটেন করতে গেলে আপনাকে ইকুয়ালি প্রোটোকল মেনটেন করতে হবে। নেপালের প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটা বলেছেন, আপনারা বুঝতেই পারছেন কেন নেপালের প্রধানমন্ত্রী ভারতের উপর এতটা ক্ষুব্ধ। দ্য নাম্বার ওয়ান কজ, বিকজ নেপাল মনে করে নেপালের যে অর্থনৈতিক দুরবস্থা, রাজনীতিবিদদের যে ধরনের করাপশন, কোনো না কোনোভাবে তারা মনে করে ভারতীয় আগ্রাসন এখানে জড়িত। তারা এটা বুঝতে পেরেছে, নতুন এই প্রজন্মের বা জেনজির এই রিপ্রেজেন্টেটিভ, দ্যাট নেপালকে ভারত সম্পূর্ণ তাদের কবজা এবং তাদের পকেটে রাখতে চায়। যে কারণে উনি দেড়তুন ভাষায় বলেছেন, আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ নেপাল, an independent country, so if you want to send someone who has to be equivalent to the prime minister rank, then I can meet. And he completely refused. Now the question is, মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেটা আছে, পররাষ্ট্রমন্ত্রী পাঠালে হয়তো একটা র্যাঙ্ক আছে, বিকজ বিগ কান্ট্রি, প্রধানমন্ত্রীর একটা র্যাঙ্ক আছে। উনি বলেছেন যে আমি প্রাইম মিনিস্টার কথা হবে, আপনাদের কথায় মানে সচিবের সাথে দেখা করার জন্য নেপালের প্রধানমন্ত্রী কোনো সময় নেই। দিস ইজ কাইন্ড অফ rough talking, you can say that. The question is, can we do that? We have a doubt about that. We are skeptical about our political government's intention or ability, or I would say like kind of like any kind of plan to do that. Why? Because Nepal মতো দেশ বিশ্বাস করেন অনেকটাই ভারতের উপরে কোনো না কোনোভাবে মনে হচ্ছে তাদের মানে আপনার ডিপেন্ডেন্সি আছে। সেই নেপাল যদি এই কথা বলতে পারে ভারতের বাংলাদেশের মতো দেশ, imagine that. What we can't do that. We can't do that because we are very unfortunate. We don't have good leaderships and leadership that have guts and understand the India's influence on this global in the world or in Southeast Asia and Asia, ladies and gentlemen. Let me tell you why. আমি এই কথাটা বারবার আপনাদের সামনে বলে যাচ্ছি প্রতিনিয়ত। আমার অ্যাসেসমেন্ট, অনেকে এসে নানান ধরনের কথাবার্তা বলে বুঝে না জানে, আমি জেনেই বলছি ভারতের কোনো ইনফ্লুয়েন্স পৃথিবীতে নাই। একটা ইনফ্লুয়েন্স যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথা শুনে, যদি তাদের কথা মার্কিন যুক্তরাষ্ট্র না শুনে, ভারতের ইনফ্লুয়েন্স জিরো। ঠিক ভুটানের উপরও আমি এই কথাটা বারবার বলেছি আপনাদেরকে, যে ভুটানের মতো দেশের উপরও তাদের ইনফ্লুয়েন্স নাই। সেটা প্রমাণ হয়েছে আজকে এই যে নেপালের মতো দেশের মানে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা। সুতরাং সো আপনারা বুঝেন এখন যে আমরা এখন প্রশ্ন হলো যে কেন ভারতকে আপনাকে অ্যাসেস করতে হবে। আমি আবার বলছি, এবং ইদানিং দেখেন এই কথাগুলো আমি বলেছি কন্টিনিউ, এবং ইদানিং আমাদের সবাই বাকি যারা আছেন, বিশেষ করে আমি দেখলাম সবাই এই কথাটাই বলছেন যে যদি ভারতকে মোকাবেলা না করতে পারে বাংলাদেশ, মানে ওই অর্থে বাংলাদেশ জীবনে কোনোদিন আলোর মুখ দেখবে না কান্ট্রি হিসাবে। 100% সত্য, এই কথা আমি বারবার বলছি। বাংলাদেশের পরিস্থিতি থাকা উচিত, ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাজেট নির্ধারণ করা উচিত প্রতি বছর। আমাদের যে বাজেট হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন ডিপার্টমেন্টে নির্দিষ্ট পরিমাণ বাজেট ইস্যু করা, অ্যালোকেট করা উচিত শুধু ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়া এবং দেখার জন্য। আমাদের একটা টিম থাকে, আমি এটা প্রস্তাব করেছি, I am the person who proposed this to the government. I did it to the last government, not to this government, but I'm repeating again, ladies and gentlemen, same thing. আমরা প্রফেসর ডক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে মানে বাংলাদেশের একটা টিম থাকা দরকার, যে টিমটা শুধু দে উইল ওভারসি দ্য ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, টু বি অনেস্ট উইথ ইউ। বিকজ মনে রাখবেন, ইন্ডিয়া থেকে এই জীবনে 1971 সালের পর নট এ সিঙ্গেল প্রপোজাল বা অ্যাক্টিভিটি আসে নাই যেটা সত্যিকার অর্থেই বাংলাদেশকে বেনিফিট দিবে বা বেনিফিট করবে। নট এ সিঙ্গেল ওয়ান। একটা দেশ বন্ধুত্বের নামে কত বড় প্রতারণা, কত বড় ডিসকাস্টিং মানে কনস্পিরেসি একটা দেশের বিরুদ্ধে কল্পনা করে, জীবনে কিন্তু একটা প্রপোজাল দেয় নাই যে প্রপোজালটা বাংলাদেশকে বেনিফিট মানে আপনার সুবিধা দিবে বা বাংলাদেশের অগ্রগতি বা বাংলাদেশের মানে সুবিধার জন্য কাজে লাগানো যাবে। নট এ সিঙ্গেল ওয়ান। আওয়ামী লীগের সময় দেয় নাই। আওয়ামী লীগের সময় সবচেয়ে বড় যে লুটপাটটা করেছে, এই যে বাংলাদেশে $235 বিলিয়ন পাচার হয়েছে, তার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাটলিস্ট ডাইরেক্টলি 1/3 ভারতে আছে। এই টাকাগুলো ডাইরেক্টলি 1/3। আমি কোনো ডকুমেন্ট ছাড়া আমি এই কথাটা বলছি, অ্যাসেসমেন্ট
ইন্টেলেকচুয়ালিটির উপর ভিত্তি করে এবং দ্য ওয়ে আই ক্যান অ্যাসেস অ্যান্ড আই ক্যান থিঙ্ক অ্যাবাউট of the movement or mechanism and or the setup of the political system and the politicians, ladies and gentlemen, and top of it what India wants. তারা এই যে বাংলাদেশ টাকা কত বড় বাজার এবং জীবনে কখনো যদি কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন আছে ভারত ততদিন পর্যন্ত বাংলাদেশকে তাদের ওই জায়গা কন্ট্রোলিং মানে কন্ট্রোল আনতে হবে ওই অভিপ্রায় থেকে তারা কখনোই দূরে সরে যাবে না। লিখে তো দিতে পারি আমি আপনাদেরকে। দেন হোয়াট ডাজ ইট টেল ইউ দ্যাট? ইট ডাজ টেল ইউ দ্যাট ভারত কখনো বাংলাদেশকে স্টেবল রাখতে চাইবে না। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি হিসাবে, ডেমোক্রেটিক একটা কান্ট্রি হিসাবে কখনো দাঁড়িয়ে যাবে এটা কখনোই মানে তারা করতে দিবে না। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। নাও দ্যার ইজ এ প্রবলেম উইদিন দ্য প্রবলেম। হোয়াট ইজ দ্যাট? বাংলাদেশ শুধু ভারতীয় আগ্রাসনটাই সবচেয়ে বড় প্রবলেম নয়। আমাদের দেশে আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম হলো বাংলাদেশে থাকা ভারতীয় দালালরা। এরা সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ক্ষতিকারক। এটা অ্যাসেস করা দরকার, না হলে আমরা কিন্তু বিপদে পড়বো। এবং এই যে ব্যালিস্টিক মিসাইলস বা মিডিয়াম রেঞ্জে যেটা ভারত কিছুদিন আগে দেখলাম তারা নাকি এটা টেস্ট করেছে। ওয়াই ডিড দে ডু ইট? কেন তারা এটা করে আপনি আমাকে বলেন। এটা কোনো দেশ যখন মিসাইলস বা কোনো ধরনের মানে অস্ত্র তারা টেস্ট করে তারা কিন্তু তাদের শত্রু দেশগুলোকে দেখাতে চায়, ইউ নো হোয়াট, আমরা কিন্তু এইটা আছে, আমরা কিন্তু এটা এবার ইউজ করার জন্য প্রস্তুত, আমরা এক্সারসাইজ করতেছি। এই মুহূর্তে এইটা করার তাও বাংলাদেশের মানে 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 কাছাকাছি এটা একমাত্র কারণ হলো বাংলাদেশকে ভয় দেখানো। এটা নট টু পাকিস্তান। আই ক্যান টেল ইউ দ্যাট লিডস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, এই সরকার তারা ভারতের নাম্বার ওয়ান প্রায়োরিটি টু ব্রিং ব্যাক আওয়ামী লীগ ইনটু বাংলাদেশি পলিটিক্স, রিইনস্টেট দেয়ার political activities in Bangladesh, ladies and gentlemen. So এই যে এখন আওয়ামী লীগকে বিএনপি সরকার নিষিদ্ধ করে দিয়েছে, এটা কিন্তু ভারত কোনোভাবে মানে নাই। তারা মনে করে that regarding this is a pure deception or hypocrisy or and kind of আমি যদি বলি যে promise breaking effort by প্রাইম মিনিস্টার তারেক রহমান's government। তারা এটা মনে করে, আমি জানি না ভিতরে কি হয়েছে, কিন্তু এটা তারা মনে করে যে কারণে সরকারকে ভয় দেখানোর জন্য এই কাজটা তারা বর্তমানে করেছে। এবং আমি বিশ্বাস করি বন্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে মানে যুদ্ধের বাহিরে যত ধরনের অস্ত্র আছে ভারত এখন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ইউজ করা শুরু করবে। আমি লিখিত দিলাম আজকে, এই যে বন্যার সিজন আসছে যদি সুযোগ পায় বন্যা তারা দিবে, মানে আপনারা করার চেষ্টা করবে। যদি তারা এই বছর অপেক্ষা করতে পারে যে কোনোভাবেই, কারণ জনগণ যদি বিগড়ে যায় কারো ক্ষমতা নাই ভারতকে আর কুলে তুলে নেওয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এখন যেটা মনে করতেছি সেটা হলো যে আমাদের এটা তারা করতে পারে, এটা করার সম্ভাবনা আছে। নেপালের মতো দেশ বলেছে ভারতকে ইনো এটা আপনাকে করতে হবে। আমি আবার বলছি বন্ধুত্বের মাধ্যমে ভারতের সাথে আপনি শান্তি চলতে পারবেন না। বাংলাদেশ যদি ভারতকে ট্যাকল করতে পারে, একটা জিনিস যদি বলতে পারে, মনে করেন ভারতকে আমি আবার বলছি শক্তের বক্ত নরমের জম। পাকিস্তান এই যে অন্যান্য যে বিশেষ করে তারা যতই বলুক না কেন, ভারত মানে কয়েকটা মিসাইলস আছে এবং রাসায়নিক অস্ত্র আছে, ডেফিনেটলি পারমাণবিক অস্ত্র, এর বাহিরে ভারত আসলে কোনো শক্তিশালী রাষ্ট্র নয়। তবে বাংলাদেশকে তারা এক বিন্দু ছাড় দেবে না, এটা ন্যাশনাল পলিসি। এই জন্য আমি বলছি যে সরকারকে পাকিস্তানের সাথে মানে মানে আরো মানে মুভমেন্টে যেতে হবে এবং তুরস্কের সাথে এদের সাথে সামরিক চুক্তি। এবং আমার হাদি একটা কথা বলেছিল, প্রয়োজনে এক বেলা খাও, তারপরেও নিজের বর্ডার রক্ষা করার জন্য অস্ত্র বানাও। এই কথাটা কিন্তু আমার হাদি ভাই বলে গেছে এবং আমরা বলছি এটা প্রতি সময়। এই কথাটা বাংলাদেশ যদি মানে বাস্তবায়ন না করে, এখানে আপনারা যারা বাংলাদেশে আছেন, সন্তানরা বাংলাদেশে আছে, আজকে বলে যাই, আপনারা বুঝে বলেন না শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। It's not going to happen. But what happened during her tenure is that শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে গেছে একদম। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলো। একটি উগ্র হিন্দুত্ববাদী দল ক্ষমতায় এলো এবং যেই দলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে বাংলাদেশে ইন্ডিয়ার গাজায় যেমন ইসরায়েল অভিযান পরিচালনা করে সেরকম পরিচালনা করা। এবং আমার মতে, এটা আমার ব্যক্তিগত ধারণা, তিনি একজন অতি নিকৃষ্ট একজন রাজনীতিবিদ। তাকে শেখ হাসিনার অভিনন্দন জানানো কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? একটা লোক পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের পশ্চিমবঙ্গে ভোটে নির্বাচিত হয়েছে, তাহলে যদি আপনি সমর্থন নাও করেন, তারপরেও নিকৃষ্ট লোক এভাবে বললে তো আসলে কথা বলা কঠিন হয়ে যায়। আমার ব্যক্তিগত মতামত, আমি তো চাই, হ্যাঁ ব্যক্তিগত মতামত আপনি দিলে তো আপনি সঞ্চালক থাকলেন, এটা আপনি তো আমাকে গঠনমূলক প্রশ্ন করবেন। আপনি আমাকে সহজ প্রশ্ন করতে পারেন যে শুভেন্দু সাহেবকে কি শুভেচ্ছা দেওয়া ঠিক হয়েছে, সেটা আমি একটা অ্যানালিসিস দিতে পারি। এখন দিনের শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে আছে, তার অগণিত নেতাকর্মী যারা দেশে থাকতে পারেন, যারা পালিয়ে কলকাতায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে কলকাতায় আছে। এবং মমতা ব্যানার্জি ঠিক আসলে প্রকাশিত ভাবে খুব যে আমাদের জন্য সক্রিয় ছিলেন তা নয়। সেই দিক থেকে কলকাতা এবং পশ্চিমবঙ্গে অবস্থানরত আমাদের দলের নেতাকর্মীদের একটু সাবলীলতা, একটু নিরাপত্তা, এটার জন্য হয়তো বা নেত্রী যদি অভিনন্দন দিয়ে থাকেন, এটাকে নেগেটিভলি দেখাটা ঠিক হবে না। কারণ বাংলাদেশের মানুষের, জনগণের প্রতি ওনার যেমন দায়িত্ব আছে, ঠিক একইভাবে ওনার নেতাকর্মীরা যারা প্রাণ হয়ে ভারতে বা কলকাতায় পালিয়ে আছে, তাদের প্রতিও তো তার দায় আছে। এবং
কলকাতায় পালিয়ে থাকা অনেক নেতা কর্মীরা আমাকে ফোন করেন এবং তারা বলেন যে যদি আদালত প্রাঙ্গণে আমাদেরকে হামলা না করা হতো, যদি আদালত প্রাঙ্গণে আমাদেরকে লাঞ্ছিত না করা হতো, যদি আমাদের আইনজীবীদেরকে আইন মোতাবেক আমাদের প্রতিনিধিত্ব করতে দেওয়া হতো, তাহলে আমি বাংলাদেশে ফিরে যেতাম। তো আপনি মনে রাখবেন, আপনার অনুষ্ঠানে বলেছি, এখনো বলছি, যে জামাত ইসলামীর অনেক নেতা যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন এবং আইসিটি ট্রাইব্যুনালে তাদের রায় হয় এবং তাদের বিচার হয়, তারাও কিন্তু কোনোদিন আদালতে আসার সময় কারো কাছ থেকে একটা গালি বা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া বা কোনো আক্রমণের শিকার কোনোদিন হননি। তাদের যে আইনজীবীরা ছিলেন তারাও কোনোদিন শারীরিকভাবে লাঞ্ছিত বা আক্রমণের শিকার হন নাই। এখন যখন এই হইল অবস্থা যে একজন মানুষ আদালতে গিয়েও আত্মসমর্পণ করতে পারছেন না, তখন তিনি যেখানে আশ্রিত অবস্থায় আছেন, যেখানে তিনি পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, সেখানে তিনি সেই জায়গায় নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে একটু অভিনন্দন বা শুভেচ্ছা জানাবেন, এতে আমি মনে করি না কোনো কবিরা গুনাহ হয়েছে। তবে আমার দলের নেতাকর্মীরা অতিরিক্ত মাত্রায় সাইবার স্পেসে এটা নিয়ে মাতামাতি করছেন, যেটা আসলে তাদের করা উচিত নয়। কারণ স্থানীয় সরকারের নির্বাচনের ফলাফল ভারতের একান্ত নিজস্ব। এটার সাথে বাংলাদেশের রাজনীতিকে মিলিয়ে ফেললে হয় কি, পলিটিক্যাল ডিসেন্সটা থাকে না এবং সামনের দিকে এগোনোর থেকে পিছন দিকে যেতে হয়। সুতরাং আমি যেটা অনুরোধ করবো যে জননেত্রী শেখ হাসিনা যেটুকু করেছেন সেটুকুই আমাদের একসেপ্ট করা উচিত, গ্রহণ করা উচিত। আমরা নিজেরা অতি উৎসাহী হয়ে যে কাজগুলো করছি সেগুলো বোধহয় বাংলাদেশের আর্থসামাজিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের জন্য খুব ভালো কিছু বয়ে আনবেন না। রাশেদ রহমান, আপনি দেখবেন যে সমস্ত বিশ্বে কিন্তু একটা মানে ডানপন্থার উত্থান হচ্ছে। যে দেশে আছেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প, আবার আমাদের এই যুক্তরাজ্য কিন্তু রিফর্ম পার্টি খুবই পপুলার হয়ে যাচ্ছে দিনে দিনে, উগ্র। আবার ভারতে বিজেপি, এবং বাংলাদেশে আপনি অস্বীকার করতে পারবেন না বাংলাদেশের বেশিরভাগ মানুষের ভিতর বর্তমানে একটা ভারত বিরোধীরা কাজ করে। এটা এবং অনেকে আছে আওয়ামী লীগ সমর্থন করলেও তারা মনে মনে ভারত বিরোধিতা করে। এটা হচ্ছে বাস্তবতা, দিনে দিনে এটা বাড়তেছে। কারণ সেই প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগকে কিভাবে প্রমাণ করবে আওয়ামী লীগ যে আমরা ভারতের চাইতে বাংলাদেশের স্বার্থ বেশি দেখবো? আমরা তো একটু উতলা জাতি। বাংলাদেশের যেই লোকরা সারা দিন রাত মার্কিন যুক্তরাষ্ট্রকে গালিগালাজ করে, সেই আবার তাকে যদি আপনি যে বলেন যে তুমি আমেরিকার ভিসা পেয়েছো বা লটারিতে তুমি টিভি 1 পেয়েছো, তাহলে দেখবেন যে সে তার কাপড় চোপড় খুলে হলেও এটা উদযাপন করতে আছে। আমরা তো একটু উতলা জাতি। সুতরাং আপনি খুব ভারত বিরোধী কিন্তু গায়ে হলুদটা হিন্দি গান ছাড়া করতে পারতেছেন, খুব ভারত বিরোধী কিন্তু প্রেমিকার কাছে প্রেমের প্রস্তাবটাও শাহরুখ খানের গেয়ে যাওয়া অথবা ঠোঁট মেলানো কোনো গান ছাড়া প্রস্তাব করতে পারছেন। হ্যাঁ, বা আপনি রিল বানাচ্ছেন, খুব জামাত ইসলামী শিবিরের বিরাট বড় ভক্ত আপনি, কিন্তু নিজে কোমরে হাত দিয়ে দুটা পা ভাগ করে কোনায় পাগানে ছবি তুলছেন, ওটার পিছনে আবার হিন্দি গান। আসলে ভারত বিদ্বেষী মনোভাব কেন তীব্রতার দিকে গেল এটা বিশ্লেষণ করার ব্যাপার আছে, এবং এটা চিরস্থায়ী কিনা সেটাও করার ব্যাপার আছে। কারণ বিয়ে হইলে তো শ্বশুর সাহেব যতই লাঠি নিয়ে আসুক, শ্বশুরও তখন আব্বা হয়ে যায়। মানে যখন প্রেম করেন তখন তো ধরেন শ্বশুর শাশুড়ি আপনাকে দেখলেই তাড়া করে, তাই না? তো বিয়ে করার পরে আবার দেখা যায় যে নিজের বাপ মার থেকেও আব্বা এবং আম্মা বেশি ঘনিষ্ঠ হয়ে যায়। এখন যেই মনস্তত্বের কথা আপনি বলছেন, সেই মনস্তত্বের কতটুকু পার্মানেন্ট চিরস্থায়ী, কতটুকু দীর্ঘস্থায়ী অর্থাৎ লং টার্ম, আর কতটুকু ক্ষণস্থায়ী, সেটা তো রাজনৈতিক ভাবে আমাকে বিচার বিবেচনা করে কথা বলতে হবে। তো সেটা বলার সময় অনেক সামনে আছে। কখন যে আমরা কাকে আব্বা ডাকি, কখন আম্মা ডাকি, এটা আমি নিজেও এখন বুঝতে পারি না। কারণ কি, একটা কথাই বলতে চাই, দেশ স্বাধীন হইল, আপনি স্বাধীন দেশের সবুজ পাসপোর্টের মালিক, দরিদ্র হন ধনী হন, যাই হন, কামার কুমার জেলে, হ্যাঁ, জোলা, শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতি, তাতে কি যায় আসে? দেশ তো আপনার। অথচ আপনি এখনো বোঝেন না যে পাকিস্তানটা আপনার দেশটারে চায়। এখন সেই দেশে আপনি ভারত বিদ্বেষী না ভারত প্রেমী এ আলাপ করতেছেন, জানি না ভাই, এটা আরেক দিন আলাপ করা আছে। শুধু মনে রাখবেন, আমরা আব্বার পায়জামা খালুকে পড়াই। এর আগে আপনার একটা অনুষ্ঠানে বলছিলাম কুমিল্লার ভাষায়, আব্বার পায়জামা খালুকে ভিতরে, ঠিক আছে? এটা আমাদের অভ্যাস আছে। আরেকটা অভ্যাস আছে, নিজের বাপ মার থেকে শ্বশুর শাশুড়িকে বড় আব্বা পাবো। অনেক ধন্যবাদ। পাকিস্তানের সঙ্গে একটা খুব ভালো দরমরহম যাচ্ছে, ইউনূস সরকারের আমলে ছিল, এটা এই সরকার কন্টিনিউ করতেছে। গতকালকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তিনি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমঝোতা স্মারক সই করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে। এবং আজকে আবার ইউনূস সরকার বাংলাদেশের পাইলটদের যেই যুদ্ধবিমান প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, সেখানে আজকে এসেছেন একজন অফিসার। আজকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু অপারেশন সিন্দুরের সময় ভারতের যে বেশ কয়েকটা বিমান বৈধ করেছেন এগুলোর পরিচালনায় ছিলেন। তো এখন এই পাইলটের উচ্চতর প্রশিক্ষণ চলতেছে এবং আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি নিজে বলতেছেন যে আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানি উচ্চ শিক্ষা অংশ নেবার অনুপ্রাণিত করেছি এবং তাদের বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পাঠাবো এবং সহযোগিতা করবো, পারস্পরিক শিক্ষা সহযোগিতা। তো আপনি আমি একটু দুটো ভাগ করে কথা বলবো। আমার এহসানুল হক মিলনের সাথে কিছু কথা আছে, আমি পরে বলছি। প্রথম কথা হচ্ছে, আমি নিজে ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির একজন ফেলো, অর্থাৎ আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স করেছি। এই কোর্সটা করার কারণে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত কর্মকর্তা কর্মচারীরা কোন কোন দেশে প্রশিক্ষণের জন্য যান
সামরিক বাহিনীর, সেটা সম্বন্ধে একটু ধারণা রাখি, বেশি রাখি। আপনি জানবেন যে যতগুলো দলীয় সরকারের নাম আপনি মুখে নেন, প্রত্যেকটি দলীয় সরকারের সময় বাংলাদেশের সামরিক বাহিনী থেকে পাকিস্তানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্কোপে প্রশিক্ষণ নিতে আমাদের দেশের সম্মানিত সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা গিয়েছে। শেখ হাসিনার বলেও এবং শেখ হাসিনার 15 বছরেও জি, সেটা 100%, জি, of course। কই কই শুধু তাই না, আমরা তো শুনি নাই। শুনেন নাই, তখন যেটা শোনা লাগে শুনবেন, আমি বলছি। দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।